আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের দুটি প্রধান জ্বালানি তেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে। গত এক মাসের ভিতরে দুই দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এই গ্যাসের এলপিজি গ্যাসের যে মূল্য বৃদ্ধি এবং জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি, বলা হচ্ছে যে এটা অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না। বিশেষ করে সংসদে আমাদের মাননীয় একজন মন্ত্রী এই কথা বলেছেন, যেটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একটু বিষয়টা নিয়ে কথা বলতে চাই। অনেকে ভাবেন আমি তো বাইক চালাই না, আমার বাড়ি নাই, গাড়ি নাই, আমার গাড়ি নাই, তাহলে তেলের দাম বাড়লে আমার ক্ষতি কী? জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে তাদের আসলে কোনো সমস্যা নেই, এমনটাই তারা ভাবেন। আসলে অর্থনীতি এতটা সহজ নয়। বিভিন্ন অর্থনীতিবিদদের বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা, বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই জ্বালানি জিনিসটা একটা অর্থনীতির অন্যতম মেরুদণ্ড বলতে পারেন বা অন্যতম অংশ হিসেবে কাজ করে, যে জায়গাটায় কোনো রকম প্রভাব পুরো অর্থনীতির উপর প্রভাব ফেলে। এই বিষয়গুলি নিয়ে একটা ছোটোখাটো আলোচনা আমরা করব। আমরা জানি জ্বালানির মূল্য বৃদ্ধির প্রধান ইম্প্যাক্টটা পড়ে হচ্ছে উৎপাদন ব্যবস্থায়। আমাদের হাতে যেই পণ্যটাই আসুক না কেন, সেটা প্রথমে কোনো না কোনো ফিনিশ গুডটা কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে তৈরি করতে হয়, উৎপাদন করতে হয় এবং তারপরে এটা আমাদের কাছে পৌঁছায়। তো ফিনিশড গুড তৈরির পেছনে যখন র মেটেরিয়ালস আমদানি করতে হয় কোনো একটা ইন্ডাস্ট্রিকে, তখন কিন্তু তাদের এই র মেটেরিয়াল আমদানি পর্যায়ে তাদের যে পরিবহন ব্যয়, র মেটেরিয়ালের এই পরিবহন ব্যয় কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যায়। যখন জ্বালানি তেলের মূল্য বাড়ে, তাদের ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়, তাতে করে উৎপাদনে যে উপকরণ, অন্যতম উপকরণ পরিবহন উৎপাদনের, সেই উপকরণের ব্যয় বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে উৎপাদন খরচ বেড়ে যায়। ধরুন আপনি বাজার থেকে 1 কেজি চাল কিনেছেন। এই চালটি ক্ষেত থেকে আপনার হাতে আসা পর্যন্ত, আমি ফ্যাক্টরিতে যাচ্ছি না, আমরা সাধারণ ভোক্তা, যখন ক্ষেত থেকে আমাদের হাতে আসা পর্যন্ত, আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত ট্রাক বা লরি ব্যবহার করতে হয়। যখনই ডিজেলের দাম বাড়ে, ট্রাক বা লরির ভাড়া বেড়ে যাবে এবং এই ভাড়া বাড়ার কারণে স্বাভাবিকভাবেই চালের মূল্য বৃদ্ধি পাবে। আবার কৃষক যখন সেচ দেয় পানিতে, পাম্প চালাতে তার তেলের দরকার হয়। এর ফলে যে চালের উৎপাদন খরচ, একদিকে পরিবহনে খরচ বেড়ে যাচ্ছে, একদিকে সেচ ব্যবস্থায় খরচ বেড়ে যাচ্ছে। তার মানে চালের মূল্য, কৃষকের যে বাড়তি খরচ হচ্ছে, এই বাড়তি খরচটা কৃষক চালের মূল্য বৃদ্ধি করে উঠানো ছাড়া কোনো উপায় থাকবে না। সেক্ষেত্রে মূল্য বৃদ্ধি হবেই, এটা খুবই স্বাভাবিক। এবং শেষ পর্যন্ত এই যে মূল্য বৃদ্ধির যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা এসে পড়ছে কিন্তু আমাদের, যারা আমাদের আলটিমেট ভোক্তা, সর্বশেষ ভোক্তা, তাদের হাতেই কিন্তু এসে আমাদের এই বাড়তি খরচটা বহন করতে হচ্ছে। এবার একটু অর্থনীতির ভাষায় চলে যাই। অর্থনীতিতে একটা কথা আছে, সাপ্লাই শক। আমরা যারা অর্থনীতির ছাত্র বা আমরা যারা ব্যবসা বিজনেসের ছাত্র, তারা এই বিষয়টা সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল। বাকিদেরকে একটু সহজ করে বলার চেষ্টা করছি। যেমন জ্বালানি তেলের দাম বাড়লে অনেক কলকারখানায় উৎপাদন খরচ এত বেড়ে যায় যে তারা উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়। বাজারে যখন পণ্যের যোগান কম থাকে কিন্তু চাহিদা একই থাকে, তখন স্বাভাবিকভাবেই দাম আকাশচুম্বী হয়। অর্থনীতিবিদরা একে বলেন যোগান রেখার পরিবর্তন, যেটা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া আমাদের মতো যে আমদানি নির্ভর দেশ, আমরা যেমন আমদানি নির্ভর অর্থনীতি, আমাদের র মেটেরিয়াল প্রচুর পরিমাণে আমদানি করতে হয়। র মেটেরিয়াল ছাড়াও অনেক ফিনিশড গুড আমদানি করতে হয়, আমাদের খাদ্যপণ্য আমদানি করতে হয়। তো আমদানি নির্ভর এই দেশগুলিতে তেলের দাম বাড়লে আরেকটি বড় সমস্যা হয়, এটাকে বলা হয় ইম্পোর্ট ইনফ্লেশন। এই তেল কিনতে আমাদের প্রচুর ডলার খরচ হয়। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, আমাদের দেশ থেকে বেশি ডলার বাইরে চলে যায়, এতে বেশি টাকার মান কমে যায়, ডলারের পরিমাণ কমে যায়, এতে করে টাকার মান কমে যায়। এবং টাকার মান কমা মানেই বিদেশ থেকে আসা যে সমস্ত পণ্য আমরা বাইরে থেকে কিনি, যেমন ধরেন ফিনিশড গুড, ল্যাপটপ, মোবাইল, এরকম যে পণ্যগুলি আমরা বিদেশ থেকে কিনে নিয়ে আসি, ফিনিশড গুডগুলি, এইগুলির মূল্য স্বাভাবিকভাবেই আমাদের জন্য বেশি টাকা গুনতে হচ্ছে, কারণ এগুলি ডলারে ইম্পোর্ট করতে হয়। যখন আমাদের টাকার মান কমে যাচ্ছে, তখন যদি একটা পণ্যের
প্রাইস পূর্বে $100 থাকে এবং $100 এগেইনস্টে যদি আমাদের এখন 12,300 টাকা গুনতে হয়, যদি আমাদের ডলারের মূল্য বেড়ে যায়, আমাদের টাকার মূল্য কমে যায়, সেক্ষেত্রে আমার এই 12,000 টাকার বদলে তখন 13,000 টাকা দিতে হচ্ছে। তার মানে ডলারের মূল্য কিন্তু একই থাকার পরও সাধারণ ভোক্তাদেরকে বেশি টাকা প্রদান করতে হচ্ছে, বেশি টাকা পে করতে হচ্ছে। এতে করে টাকার অবমূল্যায়নের কারণে তাদের খরচ বেড়ে যাচ্ছে। এছাড়া এটা কিছুটা মনস্তাত্ত্বিকও প্রভাব ফেলে। যেমন একটা মজার ভয়ের ব্যাপার কথা বলি, অর্থনীতিবিদরা একে বলেন ইনফ্লেশন এক্সপেকটেশন। তেলের দাম বাড়লে মানুষ ধরেই নেয় যে কালকে সব কিছুর দাম বাড়বে। যখন জ্বালানির দাম বাড়ে তখন ধরেই নেয় যে মানুষ সব কিছুর দাম বেড়ে যাবে। এই ভয় থেকে ব্যবসায়ীরা আগে ভাগেই দাম বাড়িয়ে দেয়, আর সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা শুরু করে। যেটা আমরা সম্প্রতি দেখেছিলাম, তেলের মূল্য বাড়ানোর আগেই দেখেছিলাম প্রচুর পরিমাণে তেলের লাইনে সারি অনেকেই মজুত করতে শুরু করে দিলেন ঘরে। অনেক আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ যে তারা অনেক মজুতদারদের ঘর থেকে বেশ কিছু তেল উদ্ধারও করেছেন। তো সেক্ষেত্রে এই যে বাড়তি মজুদের যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণে কিন্তু বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয় এবং এই সংকটের কারণে একটা বাড়তি চাপ তৈরি হয় অর্থনীতিতে। সহজ কথায় জ্বালানি তেল হলো অর্থনীতির, একটা সহজ ভাষায় বলি, জ্বালানি তেল হচ্ছে একটা অর্থনীতির রক্ত। এই রক্তের দাম বাড়লে পুরো শরীরের তাপমাত্রা বা মূল্যস্ফীতি বেড়ে যায়। তেলের দাম যে শুধু যাতায়াত খরচ নয়, বরং আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সব কিছুর উপর প্রভাব ফেলে। আপনাদের কি মনে হয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? যদি আপনাদের জানা থাকে আমাদেরকে জানাবেন, কারণ আমরা এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি আমাদের সরকার আমাদের কাছ থেকে কিছু ধারণা নিতে পারবে। একজন অর্থনীতিবিদের একটা ছোট্ট গবেষণা থেকে ব্যাখ্যা করি। অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান সহ আরও অনেক অর্থনীতিবিদরাই সরবরাহ ব্যবস্থার বিঘ্ন নিয়ে আলোচনা করেছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে একটা নেতিবাচক ধাক্কা সরবরাহ ব্যবস্থায় আসে, এটাকে নেগেটিভ সাপ্লাই শক বলা হয় অর্থনীতির ভাষায়। এটা দেখা যায় যখন জ্বালানি তেলের দাম বাড়ে, তখন সামগ্রিক যোগান রেখা এগ্রিগেট সাপ্লাই কার্ভ এটা বাম দিকে সরে যায়, সাপ্লাই কার্ভ। এর ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে যায় এবং একই সাথে প্রাইস লেভেল বেড়ে যায়। এটাকে স্ট্যাগফ্লেশন বলা হয়, স্ট্যাগফ্লেশন, যেখানে প্রবৃদ্ধি কমে যায় এবং মূল্যস্ফীতি বেড়ে যায়। আমরা স্বাভাবিকভাবেই জানি যে যখন জ্বালানির মূল্য বাড়ে তখন পণ্যের দাম বাড়ে না। এটা একটা শুধু বাড়েই না, এটা একটা চমৎকার প্রক্রিয়া শুরু করে। যেমন এখানে একটা বাড়তি আরেকটা বিষয় এসে যোগ হয়, এটাকে বলা হয় ওয়েজেস প্রাইস স্পাইরাল, বা বাংলায় বলি আমরা মজুরি মূল্য সর্পিল। পরিবহন ও খাদ্য খরচ বেড়ে যাওয়ায় যখন আপনার অন্যান্য খরচ বেড়ে যাবে, তখন উৎপাদনের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা তাদের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার কারণে তারা মজুরি বৃদ্ধির দাবি জানাবে এবং মালিকপক্ষ যখন মজুরি বাড়াতে বাধ্য হবে, তখন সেই খরচ তুলতে আবার পণ্যের দাম বাড়িয়ে দেবে। এভাবে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়তে থাকবে। সাধারণ মানুষ যখন তেলের দাম বাড়ছে, তারা ধরে নেয় ভবিষ্যতে সব কিছুর দাম বাড়বে। তো সেক্ষেত্রে তারা বর্তমান সময়ে বেশি কেনাকাটা শুরু করে এবং বিক্রেতারা আগে ভাগেই তখন দাম বাড়িয়ে দেয়। তো নর্মালি সব জিনিসেরই দাম তখন বাড়তে থাকে। যেহেতু জ্বালানি তেলের দাম বাড়লে মানুষের প্রকৃত আয় কমে যায়, রিয়েল ইনকাম, যেহেতু ব্যয় বেড়ে যাচ্ছে, নেট ইনকাম কিন্তু আমাদের কমে যাচ্ছে, আমাদের এক্সপেন্স বেড়ে যাচ্ছে, গ্রস ইনকামের কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমাদের নেট ইনকাম কিন্তু কমে যায় একটা বড় অংশ, কারণ তাদের আয়ের একটা বড় অংশ পরিবহন এবং বিদ্যুৎ বিল মেটাতে খরচ হয়ে যায়। এর ফলে অন্যান্য পণ্যের চাহিদা কমতে থাকে। আমরা জানি ইতোমধ্যে আমাদের পরিবহনের সাথে সংশ্লিষ্ট নেতারা তাদের পরিবহন ভাড়া বাড়ানোর জন্যে
বসেছেন, হয়তোবা খুব দ্রুত আমরা এই দুঃসংবাদ জনগণের জন্য দেখতে পারবো। তো সেক্ষেত্রে এটা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। তো এই কারণে আসলে বিশ্ব পরিস্থিতি বা বৈশ্বিক যে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং অন্যান্য যে কারণগুলি রয়েছে, যে কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করে সরকারের কিছু করারও ছিল না এই জায়গাটায়। তো সেক্ষেত্রে সরকার যদি তাদের সাথে অনেক অভিজ্ঞ অর্থনীতিবিদ রয়েছেন, সরকার যদি এই সময় যথাযথ প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের সাথে বসে এই যে বাড়তি তেলের মূল্য বৃদ্ধির কারণে এই যে ইফেক্টগুলি পড়তে পারে অর্থনীতিতে, এই অর্থনীতির যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ কিভাবে করবেন অন্যান্য জায়গাগুলিতে নিয়ন্ত্রণ করে, সেই দিকে যদি কোনো দিক নির্দেশনা বা কোনো পথ সরকার খুব দ্রুত বের করেন, তাহলে হয়তো জনগণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। না হলে আমাদের ভবিষ্যতে আরও বেশি কষ্ট করতে হবে। তো বর্তমান সরকারের উপর অনেকে আশাবাদী, এটা আমরা আশা করব।